নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। অনেকদিন ধরে আমরা কমেন্ট পাচ্ছিলাম যে রুদ্রদা সিরিজের নতুন গল্প ঠিক কবে আসবে। অসংখ্য ধন্যবাদ যে আপনারা রুদ্রদা চরিত্রটিকে এতটা ভালোবাসা দিয়েছেন। সো ফাইনালি রুদ্রদা ইজ হিয়ার, শুধুমাত্র গল্পের আসরে। আমাদের আজকের নিবেদন লেখক রূপম সাধুকার কলমে মৃত্যু বিভীষিকা। আশা করি গল্পটি আপনাদের খুবই ভালো লাগবে। আর প্রতি সপ্তাহে এইরকম দারুণ দারুণ সব গল্প শুনতে হলে কি করতে হবে মনে আছে তো? শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। সময়টা তখন বসন্তকাল, কিন্তু মাঝে মাঝেই তীব্র চড়া রোদ মনে করিয়ে দিচ্ছে গরমকাল এসে গেল বলে। সেবার মামাতো ভাইয়ের জন্মদিন উপলক্ষে মামা বাড়ি যাওয়া হয়েছিল, আর সেখানের ঘটনাটা এতটাই জটিল প্যাচে জর্জরিত হয়েছিল যে দোষীকে খুঁজে বের করা একরকম অসম্ভবই হতে চলেছিল। আর ভনিতা না করে মূল কাহিনীতে আসি। একদিন বিকেলে আমরা 3 মাস্কেটিয়ার্স মানে আমি, রুদ্রদা আর অবন্তীদি তিনজনে গঙ্গার ধারে এসে বসেছিলাম। জোয়ারের টানে বয়ে চলেছে গঙ্গার জল। ঘাটের কর্দমাক্ত সিঁড়িগুলো ভরে উঠেছিল জলে। হঠাৎ সে সময়ে পাশের কোথাও থেকে একটা চিৎকারের শব্দ ভেসে আসে, পরপর 3 বার, প্রায় মারণ চিৎকারের মতন। সারাদিনের ক্লান্ত অবসন্ন শরীরগুলো কিসের একটা উৎসাহে ছুটে গেল সেই দিকে। আমরাও এগিয়ে গিয়েছি ততক্ষণে। জায়গাটা গঙ্গার পাড়ের পুরনো কারখানা। বহুদিন ধরেই দেখছি ওটা বন্ধ অবস্থায় পড়ে আছে। বেশিরভাগ যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। এমনকি নানান রকম অদ্ভুত কাণ্ডও ঘটেছে ওই ক্লাবে। সকলকে সরিয়ে সামনে এগিয়ে গিয়ে দেখি ভেতরে কিছুর একটা শুটিং চলছিল, কিন্তু মুহূর্তের সেই শুটিং তাদের জীবনের শেষ সীমানায় এনে দাঁড় করিয়েছে। লোকজন নানান রকম কথা বলছে। কেউ ছেলেগুলোর অকাল মৃত্যুর জন্য শোক পালন করছে, আবার কেউ ঠিকই হয়েছে, এমন ভুতুড়ে জায়গায় কেউ আসে বলে ছেলেগুলোর মুন্ডুপাত করছে। চোখের সামনে এরকম একটা দৃশ্য দেখে আমার ভাবনা চিন্তা গুলিয়ে যেতে লাগলো। ছোট থেকেই রক্ত জিনিসটা সহ্য করতে পারতাম না। রুদ্রদা কাউকে একটা পুলিশে খবর দিতে বলল শুনলাম। ব্যান্ডেল বাঁশবেড়িয়া শহর হলেও এই ধরনের খবর ছড়িয়ে পড়তে খুব একটা সময় লাগলো না। পুলিশ এসে পড়বার আগেই সব লোকজন ভিড় করে দেখতে লাগলো। আমি ততক্ষণে অনেকটাই ঠিক হয়েছি। তবে পাশের স্ট্রিট ল্যাম্পের আলো অন্ধকারে 4টে নিষ্প্রাণ দেহ মুহুর্মুহু আমার ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বড় মামাকে আসতে দেখলাম পুলিশের সাথে। কিছু কথাও কানে এলো। দেখুন, আমি সেভাবে কিছু জানি না। আমি ওদের একবার বারণও করেছিলাম, এমনকি নতুন স্পটের কথাও বলেছি। এক্ষেত্রে আমার আর কি করণীয় থাকতে পারে বলুন? লোকজনের নানান কথায় কিছুই শেষ পর্যন্ত শোনা গেল না। পুলিশ অফিসারকে দেখলাম গম্ভীর মুখে তিনি সব কিছু পর্যালোচনা করছেন। আমরা তিনজন সেদিকে এগিয়ে গেলাম। তার আগেই শুনলাম পুলিশ অফিসারটির বাঁচ খাই গলা। এই আস্তে আস্তে, জায়গাটা খালি করুন তো। শুধু যারা প্রথম শব্দ শুনে এসেছিলেন তারা থাকুন। পাল, তুমি এই দিকটা একটু দেখো তো। আর অ্যাম্বুলেন্সে খবর গেছে, বডিগুলো তো অ্যাজ সুন অ্যাজ পসিবল হসপিটালে নিয়ে যেতে হবে। পাল বলে অফিসারটি নীরবে সব কাজ করে গেলেন। তার হাতের লাঠি ঘোরানো দেখেই অর্ধেক লোক ভয়ে পালিয়েই গেল। মামা আমাদের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকার পরে জিজ্ঞেস করলেন, এ কি, তোরা এখনো এখানে আছিস? বাড়ি যা, সবাই তোদের জন্য চিন্তা করছে। সেই কখন তো বেরিয়েছিস? রুদ্রদা খানিকটা ইতস্তত করে বলল, আসলে মামা, শব্দটা আমরাও শুনেছিলাম। তাছাড়া কেসটার কি কিনারা হয় সেটাও জানতে ইচ্ছে হচ্ছিল। বড় মামা কিছু একটা বলতেই যাচ্ছিল তার উত্তরে, কিন্তু তার আগেই
পুলিশ অফিসারটি মোলায়েম গলায় বলে উঠলেন, এই বয়সেই গোয়েন্দা হবার শখ, তা ভালো। পাশের টিকে তোপসে নাকি অজিত? রুদ্রদাও বেশ হাসি হাসি মুখ করে বলল, তপেশ বলতে পারেন, তবে ওর একটা ভালো নাম আছে, অনিরুদ্ধ, আর আমি রুদ্র। সে যা মন চায় করতে পারো, তবে পুলিশের কাজে ব্যাঘাত ঘটিও না। আমার আবার এটি একদম পছন্দ নয়। দুজন কনস্টেবল ধরাধরি করে ডেড বডিগুলো বাইরে নিয়ে এসেছিল আগেই। পুলিশ অফিসারটি রুদ্রদাকে সাথে নিয়ে ভেতরে ঢুকল। পকেট থেকে হ্যান্ড গ্লাভস বার করে খানিকটা ব্যঙ্গ করেই বলল, এভিডেন্সে হাত দেবার আগে এটা পরে নিতে হবে, না হলে তাতে আমাদের হাতের ছাপ লেগে যাবে, দোষীকে পাওয়া যাবে না। এই পুলিশ অফিসার নিশ্চয়ই রুদ্রদার ব্যাপারে কিছু জানে না, নইলে এমন ঠাট্টা করতো না। রুদ্রদাকেও দেখলাম পুরোটা মুখ বুঝেই মেনে নিল। আমি আলাদা করে কিছু বলতে চেয়েও পারলাম না। জায়গাটা একটা ক্লাব বলে মনে হলেও এটা একটা পুরনো চটকলের অবশিষ্টাংশ। এখানে আগে কারখানার শ্রমিকেরা বসে খাওয়া দাওয়া বা আড্ডা দিত। বহুদিনের অযত্নে দেওয়ালগুলোয় নোনা ধরেছে, শ্যাওলা লতানে গাছ জড়িয়ে রেখেছে। চলার পথটা কয়েকবার ব্যবহারে উন্নত হয়েছে খানিকটা। মাঠের একপাশে দাঁড় করানো আছে একটা মারুতি, সম্ভবত ওতে করেই সকলে এসেছে। আমরা বড় মামার পাশে দাঁড়িয়ে সব দেখছি। রুদ্রদার সাথে আরও দুজন পুলিশ অফিসার ভেতরে আছেন, তারা প্রমাণ সংগ্রহ করছেন। তবে আশেপাশের লোকজনের কথাবার্তা শুনে মনে হচ্ছে পুরোটাই ভৌতিক কাণ্ড, আর কোনো সুরাহা হবে না। চারটে ছেলের মধ্যে সকলে মনে হয় একসাথে শুটিংয়ে অংশ নেয়নি। কেবল একজনের পরনে অদ্ভুত পোশাক, লালচে খয়েরি রঙের, মুখে পাটের দড়ি দিয়ে দাড়ি গোঁফ করা। বাকি তিনজনের পোশাকে তেমন বৈচিত্র্য নেই, তবে তাদের সকলের হাতেই একটা করে হলুদ সুতো। খুব ভুল না করলে কোনো তন্ত্রক্রিয়ার দৃশ্য শ্যুট করা হচ্ছিল। তবে এভিডেন্স হিসেবে যেগুলো পাওয়া গেল সেগুলো খুব মামুলি বিষয়। একটা রক্তাক্ত ছুরি, এটা দিয়ে খুনগুলো হয়েছে, একটা ট্রাইপড স্ট্যান্ড, হাল ফ্যাশনের একটা ক্যামেরা, একগুচ্ছ কাগজ, যদিও সেটা শুটিংয়ের স্ক্রিপ্ট বলেই মনে হলো। দুটো বড় বড় ব্যাগে চেন খোলা অবস্থায় তাদের পোশাক, মেকআপ পরেছিল। এছাড়া বাকি যেগুলো ছিল সেগুলো একটা ভয়ঙ্কর দৃশ্যের ছবি করার জন্য যথেষ্ট উপকরণ বলেই মনে হলো। ওরা দুজনে যখন কিছু একটা সূত্র খোঁজার চেষ্টা করছে, ঠিক সেই সময় বাইরে চাপা একটা গোঙানির শব্দ পেলাম। অ্যাম্বুলেন্স এসে গেছে অল্প খানিক আগেই। সবার দেহ নিয়ে যাওয়ার সময়ই শব্দটা ভেসে এলো। রহস্যজনক কিছুর সন্ধানে বাইরে বেরিয়ে এলেন পুলিশ অফিসারটি। হসপিটালের স্টাফগুলো হতবাক হয়ে গেছে, তারাও যেন চমকে উঠেছে। চারটি ছেলের মধ্যে একজনের মুখ থেকে সেই শব্দটা আসছে। পুলিশ অফিসারটি এগিয়ে এসে তার হাতের নার্ভ চেক করে বললেন, এ কি পাল, তুমি সবার নার্ভ চেক করনি? কিছু একটা সম্ভাবনা আছে, একে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। মুহূর্তেই অ্যাম্বুলেন্সটা শব্দ করে চলে গেল। অফিসারটি আবার নিজের মনেই বললেন, একটা কাউকে দিয়ে যদি কাজ হয়, এই জায়গাটা সিজ করে দাও, আর মার্ডার স্পটে কেউ ঢুকবেন না। পাল, একটা কনস্টেবলকে রেখে যেও এখানে। কিছুক্ষণের মধ্যে পুলিশ পুরো জায়গাটাকে সিজ করে দিয়ে চলে গেল। পুরো বিষয়টা যে ভৌতিক কাণ্ড সেটা মন মানতে চাইছিল না। আর পুরো ব্যাপারটার সাথে আমাদের বড় মামা কিভাবে জড়িয়ে পড়ল সেটাও ঠিক বোধগম্য হলো না। তাছাড়া প্রথমের কথাগুলো শুনে মনে হলো মামা ওদেরকে চেনে। রুদ্রদার মনেও হয়তো একই রকম প্রশ্ন ভিড় করে আসছিল। সন্ধেবেলা বসবার ঘরে বসে রুদ্রদাকে বারবার উসখুস করতে দেখছিলাম। সেটা হয়তো বুঝতে পেরেই কিছুক্ষণ পরে বড় মামা আমাদের ঘরে নিয়ে গেল। রুদ্র, তোদের এখানে হয়তো গরম লাগছে, আমার ঘরে গিয়ে বসবি, চল। হ্যাঁ, সেটাই ভালো। ঘরে এসে বসার পর মামার চাপা অস্বস্তিটা মুখে ফুটে উঠল। রুদ্রদা কোনো ভনিতা না করে বলল, তখন তোমায় কিছু জিজ্ঞেস করিনি, এবার বলো
এই ঘটনার সাথে তুমি কিভাবে যুক্ত? মাস 6 আগে একটা সিনেমা হলে পরিচয় হয়েছিল ওদের সাথে। কয়েকটা টুকটাক কথা বলার পর ওরা জিজ্ঞেস করছিল কোনো হরর শর্ট ফিল্ম শুট করার কোনো উপযুক্ত জায়গার খোঁজ আমার জানা আছে কিনা। আমার ক্যামেরাটা ওরা যখন ভাড়ায় নেবে বলল, তখনই সব জানতে পারি। এই বন্ধ কারখানার অংশটা দেখে ওদের পছন্দ হয়ে গিয়েছিল। আমি ওদেরকে এটা দেখাতে চাইনি, বিশ্বাস কর। আমি কালী মন্দিরের সাথে বাড়িটা দেখিয়েছিলাম। রুদ্র, আমার কিন্তু খুব ভয় লাগছে। ওদের বাড়ির লোকজন আমার এগেনস্টে কোনো কেস করবে না তো? কেস করতেও পারে, কারণ 4টে ছেলের 3 জন স্পট ডেড আর অন্যজনের জীবন বিপন্ন। তোমার সাথে ওদের যেটুকু কথা হয়েছে পুরোটাই মৌখিক, কোনো লিখিত নেই। যে ছেলেটি বেঁচে আছে তাকে জিজ্ঞাসাবাদ করলে একটা আশা আছে। তুমি কি ফিল্মের স্ক্রিপ্টটা দেখেছিলে? না দেখে থাকলে একবার দেখতে হবে। একবার ওই অফিসারের সাথে কথা বলা প্রয়োজন। ভেতরে কি ঘটেছে সেটা না জানা গেলে কিছু বলা সম্ভব নয়। কিভাবে মৃত্যু হয়েছে এটাও যদি জানা যেত। রুদ্রদার কথা শুনে খানিকটা হাঁফ ছেড়ে বাঁচল বড় মামা। তার মানে একটা আশার আলো রয়েছে। আসলে রুদ্র, বাড়িতে কেউ জানে না আমার ক্যামেরার কথাটা। তাই দেখিস, ব্যাপারটা যেন আমাদের মধ্যেই থাকে। রুদ্রদা কিছু উত্তর দিতে যাবে তার আগেই বাইরে টেলিফোনটা বেজে উঠল। দরজা খুলে তাড়াতাড়ি সেটা ধরতে গেল বড় মামা, কিন্তু টেবিলের কোনায় একটা ধাক্কা খেয়ে শব্দ করে খানিকটা থমকে গেল। তারপর টেলিফোনের রিসিভারটা তুলে নিল। কথা বলার ভাবভঙ্গি দেখে মনে হলো পুলিশ অফিসার ফোন করেছেন। কিছুক্ষণের মধ্যেই রিসিভার নামিয়ে আমাদের দিকে এগিয়ে এসে বলল, থানা থেকে জানিয়েছে ওই ছেলেটির জ্ঞান ফিরলেও কাউকে চিনতে পারছে না। সবার বাড়িতেই খবর গেছে। তাদের বাবা মায়েরা আমাকেই দোষী সাব্যস্ত করছেন। কেন যে ওই ছেলেগুলোর কথায় আমি নেচে উঠলাম কে জানে। বড় মামাকে বড় বিধ্বস্ত লাগছিল। রুদ্রদা এগিয়ে গিয়ে খানিকটা আশ্বস্ত করল মামাকে। চিন্তা করো না, রুদ্র যখন আছে কিছু না কিছু একটা সুরাহা হবে। এখন কি ওই ছেলেটির সাথে দেখা করা সম্ভবপর হবে? না, এখন ছেলেটিকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অফিসার বোস বললেন সে কাউকে চিনতে পারছে না। কাউকে এগিয়ে আসতে দেখলেই চিৎকার শুরু করছে। কিন্তু কি এমন হলো যে 3 জনে এরকম ভাবে মারা গেল, আর এই ছেলেটি এইরকম হয়ে গেল? পুরো বিষয়টা আমাকেও ভাবাচ্ছে। এতদিন এখানে আসছি, তোমাদের এমনকি মায়ের মুখেও কোনোদিন শুনিনি এরকম কোনো ভৌতিক ঘটনা। আমরা কিছু একটা মিস করে যাচ্ছি, কিন্তু ধরতে পারছি না। পুরো জায়গাটাও সেভাবে খুঁজে দেখা হলো না। অফিসার বোস যে ধরনের লোক, তাতে আমাদের কোনো হেল্প করবেন বলেও মনে হয় না। আমি কি আর একবার বলে দেখবো ওই ফিল্মের স্ক্রিপ্টটা দেখার জন্য, যদি তাতে তোর কিছু সুবিধা হয়? না, এখন আর কিছু বলতে হবে না। বলেও কিছু কাজ হবে বলে মনে হয় না। এভিডেন্স এইভাবে কোনো থার্ড পার্টিকে দেওয়া যায় না। আমায় যদি কেউ নিযুক্ত করতো তাহলে একটা চান্স থাকতো। তার উপর 3-3টে মৃত্যু। হঠাৎ করে যেন বিকেলটা বদলে গেল। অবন্তীদি জিজ্ঞেস করলো, তাহলে কি কোনো পথ নেই সত্যিটা বের করে আনার? এই 21 শতাব্দীতে এসে ভূত প্রেত এসব বোগাস কনসেপ্ট দিয়ে পুরো ঘটনাটা চাপা পড়ে যাবে। আমি তোর সাথে একদম একমত। তবে আমার সিক্স সেন্স বলছে কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পুলিশ আসবে, তোমার ডিটেল জবানবন্দি নেবে, আর তখন বাড়ির লোক জেনে যাবেই। তার চেয়ে তুমি পুরো বিষয়টা জানিয়ে দাও। তাতে আর যাই হোক বাড়ির ছেলের সম্বন্ধের কথা বাইরে কারোর থেকে শুনতে হবে না। কিছুটা প্রিপেয়ার থাকবে সকলে। আমরা 3 জন ছাদে গিয়ে দাঁড়ালাম। এখানে আসার পর থেকে রুদ্রদা যে একটাও সিগারেট খায়নি সেটা দেখেছি। এখন মনে হচ্ছে একটা না খেলে ওর মাথা খুলবে না। আশপাশটা দেখে রুদ্রদা একটা সিগারেট ধরালো। আমি আর অবন্তীদি কথার মাঝে কান খাড়া করে রইলাম নিচ থেকে কেউ উঠে আসছে কিনা। সিগারেটে বেশ কয়েকটা টান দিয়ে রুদ্রদা আপন মনে বিড়বিড় করে বলল, যেখানে
3টে ছেলের মৃত্যু ঘটল, সেখানে অন্য একজন কিভাবে বেঁচে গেল? যে মারবে সে কেন একজন সাক্ষী ছেড়ে যাবে? এতে তো তার ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। রুদ্রদা ওই ছেলেটির মাথায় কিন্তু আঘাত ছিল, হয়তো ভেবেছে সে জ্ঞান হারিয়ে ফেলেছে বা মারা গেছে, তাই তাকে খুন করার কথাটা মাথায় আসেনি। বাকিদের ক্ষেত্রে সেটা করতে গিয়ে হয়তো হাতাহাতি, আর তার জন্যই খুনটা হয়েছে। রুদ্রদা আমার কথার উত্তর দিলেও বেশ ভাবনা চিন্তা করতে করতে। কিন্তু কেন? যেখানে একটা কোনো শুটিং চলছে সেখানে একজনকে বাঁচিয়ে বাকিদের খুন করার কি মানে? যদি খুনি সাইকো না হয়। আবার এটাও তো হতে পারে যে আততায়ী ওই ছেলেটিকে দেখতেই পায়নি, হয়তো ছেলেটি অন্যদিকে ছিল। 3 বন্ধুর কথা শুনে এসে দেখে ওই ঘটনা, তারপর আতঙ্কে অজ্ঞান হয়ে যায়। যদিও এই সম্ভাবনাটা যথেষ্ট কম, অন্য কারোর উপস্থিতি অবশ্যই ছিল, সেটার প্রমাণ জোগাড় করতে হবে। আর কেনই বা সেই কাজগুলো করলো? সিগারেটের শেষাংশ দূরে ফেলে দিয়ে রুদ্রদা বলল, অনি, আমার একটা অন্য ভাবনা হচ্ছে। না, এখন বলার সময় আসেনি। আসলে ওই টাইমটাতে ভেতরে ঠিক কি হলো সেটা বুঝে উঠতে পারছি না। জাস্ট একটা সোর্স পেলে কিছুটা এগোনো যেত, পুরোটাই তো অন্ধকারে। সকলেই গভীর চিন্তায় ডুবে গেলাম। কি ঘটে থাকতে পারে? আচ্ছা, রুদ্রদা 3 জনেই একসাথে কিভাবে মারা গেল? যদি ধরেও নি বাইরে থেকে একজন লোক তাদের মৃত্যুর জন্য দায়ী, তাহলেও কিভাবে? বাকিরা বাঁচার চেষ্টা করলো না কেন? নিচে হালকা চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেদিকে দেখেই অবন্তীদি বলল, রুদ্র, আমার মনে হয় মামাকে ধরে নিয়ে গেলেও কিছুই হবে না, কারণ মামার এগেইনস্টে কিছু বলার মতো কেউ নেই। অন দ্য স্পট মামা তো ছিল না, নিজে বারণও করেছিল ওই স্পটে শ্যুট না করার জন্য, সুতরাং সব দায় তো ছেলেগুলোর। নো ওয়ান ইজ রেসপন্সিবল ফর দিস অ্যাক্সিডেন্ট। মামাকে সেফ সাইডে রেখে ভাবছি, কিন্তু যদি অন্যরকম কিছু হয়ে থাকে, মাথায় কিছু আসছে না রে। কিভাবে? রুদ্রদার কথা শেষ হয় না, তার আগেই একটা পুলিশের গাড়ি এসে থামে বাড়ির সামনে। অফিসার বোস ও সাব ইন্সপেক্টর পাল নেমে আসেন। ওনাদের দেখে আমরা 3 জনেই নিচে নেমে আসি। বড় মামা গিয়ে গেট খুলে দেন। তারা ভেতরে ঢুকে এলে মিস্টার বোসকে জিজ্ঞেস করেন, কি স্যার, কি আপডেট? ছেলেটির কোনো নতুন খবর? অফিসার বোস নিজের স্বভাব সিদ্ধ গম্ভীরতায় বলে ওঠেন, আপনাকে আমাদের সাথে পুলিশ স্টেশনে যেতে হবে। ছেলেগুলির গার্জেন আপনার এগেনস্টে এফআইআর করেছে। যদিও সেটা ভিত্তিহীন, তবু আমাদের সাথে আপনাকে থানায় যেতে হবে। সামান্য কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। মামা নীরবেই চলে যাচ্ছিলেন। বাড়ির কেউই তাকে বাধা দিল না। পুলিশ অফিসারটি যেতে যেতে থমকে দাঁড়িয়ে রুদ্রদার উদ্দেশ্যে বললেন, কি মিস্টার রুদ্র, মুখ দেখে মনে হচ্ছে তদন্তের কিছুই বুঝতে পারছো না। তোমায় একটা পরামর্শ দিই ইয়াং ম্যান, এসব নিয়ে না ভেবে বরং অন্য কিছুতে ফোকাস করো। সে তো করবোই অফিসার, কিন্তু চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটে গেল, যতই হোক আগ্রহ তো থাকেই। বাই দ্য ওয়ে, এভিডেন্স হিসেবে সিনেমার যে স্ক্রিপ্টটা পাওয়া গেছিল সেটার একটা কপি একবার দেখতে চাই, জাস্ট ফর কোয়ারিজ। আর ডেড বডিগুলো যদি... হোয়াট রাবিশ! কেস এখনো ডিসক্লোজ হয়নি, এখন এগুলো করা নিয়ম বিরুদ্ধ। তাছাড়া আপনি কে? কেন দেখাবো আমি আপনাকে এসব? সরি, আসলে বেশ আপনি যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। রুদ্রদার এমন উত্তর শুনে আমাদের সাথে অফিসার বোসও হতবাক হয়েছেন। পুলিশের গাড়ি চলে যাবার পরেই বাড়ির পরিবেশটা থমথমে হয়ে গেল। পুলিশের সাথে রুদ্রদার কথাবার্তার পুরোটাই সকলে শুনেছে। তারা রুদ্রদার পরবর্তী কাজের জন্য অপেক্ষা করছে। রুদ্রদার একটা পার্সোনাল ডায়েরি থাকে, তবে সেটা রুদ্রদা সবার সামনে বের করে না। দেখলাম সেটা বের করে রুদ্রদা রিসিভারটা তুলে নিল। হ্যালো, শান্তনুবাবু রয়েছেন? আমি রুদ্র বলছি। আমার আপনার সাথে কিছু কথা রয়েছে। আপনি কি এখন... ওকে, আপনি বেরিয়ে কল করবেন। ও হ্যাঁ, আপনি প্লিজ ডিসির সাথে একবার কথা বলিয়ে দেবেন, ইটস ভেরি আর্জেন্ট। খুব বিরক্ত না হলে রুদ্রদা শান্তনুবাবুর সাহায্য নেয় না। তাছাড়া
পুলিশ মহলের উঁচু নিচু অনেকের সাথেই পরিচয় আছে ভদ্রলোকের। রিসিভার নামিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল রুদ্রদা, তারপর বলল, শান্তনুবাবুকে জানালাম, দেখি কি করেন উনি। বাড়ির সকলেই এই ঘটনায় একটু অবাক হলেও মুখে কিছু বলতে চায় না। সত্যিই তো একটা মিথ্যে কেস নিয়ে কেউ আলোচনা করতে চায় না। এমনকি ওই বন্ধ কারখানার অদ্ভুতুরে ঘটনা সম্বন্ধেও কেউ একটা কথা বলেনি। আমরা ছাদে ফিরে এলাম। আমাদের নিশ্চিন্তে কথা বলার ক্ষেত্রে কেউ বাধা দেবে না। রুদ্রদা বলল, উনি আমাদের সবার অগোচরে কিছু একটা ঘটেছে ওই বদ্ধ কারখানায়। আশা করছি কেউ দেখেনি, কারণ একই জায়গাটা নির্জন, তারপর অনেকেই মনে করে জায়গাটা ভুতুরে, তাই ওইদিকে নজর রাখবে বলে তো মনে হয় না। যদিও কোনো শুটিং পার্টি এলে মানুষের সেই বিষয়ে আগ্রহ থাকে। সবার প্রথমে ছেলেগুলোর পরিবারের লোকজনের সাথে কথা বলতে হবে। এটা কোনো অশরীরী বা আধা ভৌতিক ঘটনা নয়, বরং ঠান্ডা মাথার ঘুম। এটা আমি স্পষ্ট বুঝতে পারছি। চারপাশে কেউ ছিল না, তবুও রুদ্রদা চারিদিকে একবার তাকিয়ে নিজের পকেট থেকে একটা জিনিস বের করল। জিনিসটা আর কিছুই নয়, একটা সামান্য রাবার ব্যান্ডের ব্রেসলেট। ব্যান্ডটা ছিঁড়ে গেছে, তার উপর ডি নামের নকশা আছে। আমি রুদ্রদাকে জিজ্ঞেস করলাম, এই ব্রেসলেটটা কার হতে পারে বলে তোমার মনে হয়? দেখ, নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, তবে যে 3টি ছেলে মারা গেছে তাদের মধ্যে যে কারণ নয় আমি নিশ্চিত। কারণ যে ছেলেটি... রুদ্রদার কথার মাঝেই বাইরের টেলিফোনটা বেজে ওঠে। নিশ্চয়ই শান্তনুবাবু ফোন করেছেন। রিসিভার তোলার পরই সেটা নিশ্চিত হলাম। রুদ্রদার বেশ কিছু উত্তেজিত কথা ভেসে আসছিল বাইরের ঘর থেকে। দেখুন, কেবল নিছক আগ্রহ বা উৎসাহের বশেই কেসটা সম্বন্ধে জানতে চাইছি না। একটি বিশেষ কারণ রয়েছে এবং মৃত্যুগুলো আমার চোখের সামনে না ঘটলেও কিছুক্ষণ পরেই সেই ঘটনাস্থলে আমি পৌঁছাই। তাই ঘটনার সত্যতা উদ্ধারের পথিক আমি হতে চাই মাত্র, যদিও জানি সেটা পুলিশের কাজ। তারপর খানিকক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, আপনি কেবল একটা অনুমতিপত্র জোগাড় করবেন। ঘটেছে বলতে, একটি শর্ট ফিল্ম শুটিংয়ের মধ্যে 3টি ছেলে হঠাৎ করে মারা যায় এবং একটি ছেলে জ্ঞান হারিয়েছে এবং পরবর্তীতে তার বেশ কিছু মানসিক বিকার দেখা গিয়েছে। অনেকেই বলছে এটি একটি ভৌতিক ঘটনা, কিন্তু 21 শতাব্দীর বিজ্ঞান মনস্ক ভাবনা চিন্তা এটা বিশ্বাস করতে কেমন অসুবিধা হয়। আমার মনে হয় এটি একটি খুনের ঘটনা। অনুগ্রহ করে আপনি যদি একটু বিষয়টি দেখেন। আবার বেশ খানিকক্ষণ নীরবতা। বুঝতে পারলাম ফোনের ওপারের ব্যক্তি প্রত্যুত্তর করছেন। হ্যাঁ, কাল সকালেই যাব আমি। অফিসার বোস নামের কেউ একজন দায়িত্বে রয়েছেন। রুদ্রদার পায়ের শব্দই বলে দিচ্ছিল এই ফোন কলটা তার চিন্তা খানিকটা হলেও কমিয়েছে। ঘরে এসে খানিকটা উৎসাহের সাথেই বলল, ডেপুটি কমিশনার এই কেসটা আমায় সাহায্য করবেন বলেছেন। মূলত তিনি এই অনুমতিপত্রটা স্বাক্ষর করবেন। কালকে সকালের মধ্যেই চিঠিটা কোন একজন কনস্টেবল এসে দিয়ে যাবে বলল। ব্যাস, তাহলে তো বেশ ভালোই। তুমি বরং এই জটিল রহস্যের সমাধান করো, আমি ব্যাগটা গুছিয়ে নিই। ইচ্ছে না করলেও কাল সকালে বেরোতে হবে। কাল কলেজ যেতে হতো। খুব ইচ্ছে হচ্ছিল তোমাদের সাথে থেকে পুরো ঘটনার সমাধান পর্যন্ত জেনে যাওয়া, কিন্তু সেটা মনে হচ্ছে এবার আর হবে না। বুঝতে পারছি, চিন্তা নেই, সবটা জানাবো তোকে। আপাতত এখন অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কিছুই নেই। তবে কাল কিন্তু বেশ তাড়াতাড়ি উঠতে হবে। চারিদিকে আলো ফুটবার আগে সমস্ত জায়গাটা ভালো করে আরেকবার দেখে আসতে হবে। আমার মনে হচ্ছে কিছু একটা পাবই। দরজাটা সিল করে দিলেও পাশের একটা জানলা দিয়ে ভেতরে ঢোকা যাবে। ভোরের দিকে কনস্টেবলটা যখন ঘুমাবে সেই সময় যাব। কিরে, মনে থাকবে তো তোদের? রাত থাকতে থাকতেই আমাদের বেরোতে হলো। সে সময় যে বুকটা একটু দুরু দুরু করছিল না, সেটা হলফ করে বলতে পারি না। শুনেছি গঙ্গার কাছেই ঝোপ জঙ্গলে শেয়ালের আস্তানা। রুদ্রদার হাতে একটা বড় লাঠি আছে অবশ্য। জায়গায় পৌঁছানোর আগে রুদ্রদা আরেকবার মনে করিয়ে দিল, শোন, খুব সাবধানে কিন্তু, আর কোনো কিছুতে হাত দিবি না। যেভাবে বলেছি সেভাবে ইশারায় ডাকবি। আমি আর অবন্তীদি একসাথে দেখছিলাম। রুদ্রদা অন্যদিকে গেছে। বাইরেটা টর্চ জেলে দেখতে দেখতে কিছুর উপর হাত পড়তেই সেটা যেন হুড়মুড়িয়ে পড়ল আমাদের পায়ের সামনে। রাত হতে দেখে কনস্টেবলও বাড়ি পালিয়েছে।
শব্দ শুনে রুদ্রদা এগিয়ে গেল। দেখি সেগুলো কিছুই নয়, সামান্য কিছু কাঠের টুকরো। জানলা গলে ভেতরে ঢুকে আমরা তিনজনেই। যেখানে ছেলেগুলো পড়েছিল তার পাশগুলো সাদা মতো কিছু একটা ছড়িয়ে দেওয়া হয়েছে। রক্তের বিশ্রী আঁশটে গন্ধে কেমন একটা অস্বস্তি হচ্ছে সকলেরই। রুদ্রদাকে দেখলাম মনোযোগ দিয়ে দেখছে, কিন্তু আমার চোখে তখনও ঘুম ছাড়েনি, তাই সব কিছু দেখেও দেখছি না। হঠাৎ পায়ের নিচে জ্বালা অনুভব করলাম। পিঁপড়ের একটা কামড়েই আমার ঘুমের দফা রফা হয়ে গেল। সেটা খুঁজতেই দেখা গেল একটু দূরেই ঝোপের মধ্যে পড়ে আছে খাবারের ঠোঙা। সেটা থেকেই খাবারের খোঁজে চলেছে পিঁপড়ের দল। সেটাকে না দেখেই আমরা ফিরে যাচ্ছিলাম, ঠিক তখনই মনে হলো ওখানে 4টে ঠোঙা নেই, আছে 5টা। রুদ্রদা বলল, তাহলে কি 4 জন নয় 5 জন এসেছিল? কিন্তু মামা যে বলল 4 জন, তাহলে তাহলে আরেকজনটাকে? ওদেরই কোনো এক সাগরেদ হবে। আর আমার মনে হয় জানিস, মামা জানে বিষয়টা, কিন্তু কেন যে তখন বলল না। তবে এটা নিয়ে এখন আলোচনা করে শুধু দেরি হবে, তার চেয়ে তাড়াতাড়ি চল এগুলোকে চেক করে নিয়ে চলে যাই, ভোর হয়ে আসছে। একটা ছোট কাগজের টুকরো দেখতে পেয়ে সেটা পকেটস্থ করল রুদ্রদা। ভোরের আলো ফুটে উঠছে, কারোর নজরে পড়ার আগেই আমাদের জায়গা থেকে সরে পড়তে হবে। বেলার দিকে একজন কনস্টেবল এসে রুদ্রদাকে ডেপুটি কমিশনারের পারমিশন লেটার দিয়ে গেল। রুদ্রদা একাই থানায় যাবে। রুদ্রদা তৈরি হচ্ছিল, আমি ওকে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা তখন যে তুমি কাগজটা পেলে ওটাতে কি লেখা ছিল? খুব সিরিয়াস কিছু না এমনি? আমার কথা শুনে রুদ্রদা তার মানিব্যাগ থেকে কাগজটা বের করে আমায় দিল। খুলে দেখলাম তাতে লেখা আছে, যা ঘটেছে তা ঘটবার ছিল, সুতরাং এটা নিয়ে নাড়াঘাটা করলে কেবল দুর্গন্ধ বেরোবে। রুদ্রদার সাথে আমরাও বেরোবো কথা হয়েছিল। মায়ের কাছে 2বার সুপারিশ করতেই মা রাজি হয়ে গেল। রুদ্রদার সাথে থাকলে মা আপত্তি করে না, তবে কিছু কিছু ক্ষেত্রে কেবল রুদ্রদার অনুমতি ছিল। কাল যে অফিসের রুদ্রদাকে ব্যাকা ব্যাকা কথা শোনাচ্ছিল, আজ সেই রুদ্রদার খাতির করছে, ভাবা যায়। থানার ভেতরেই একটা বেঞ্চে আমি আর দিদি বসেছিলাম। রুদ্রদা ভেতরে অফিসারের রুমে গিয়ে সমস্ত খোঁজ খবর করছিল। রুদ্রদা ঢুকতেই শুনতে পেলাম অফিসার বোসের কণ্ঠে উচ্ছ্বসিত প্রশংসা। আরে রুদ্রবাবু যে, আসুন আসুন, আপনি যে এত কেসে আমাদের সাহায্য করেছেন সেটা আগে বলবেন তো, না জানি কত খারাপ কথা বলেছি আপনাকে। বসুন বসুন, কি দেবো আপনাকে? ঠান্ডা কিছু আনতে বলি? না না অফিসার, তেমন কিছু করতে হবে না, আপনি বরং আমাকে পোস্টমর্টেম রিপোর্টটা একটু দেখাবেন। খানিকক্ষণ বেশ চুপচাপ। ব্যাপারটা বেশ মজা লাগলো আমার, ঠিক যেন কোনো সিনেমা চলছে, অথচ চোখ বন্ধ করে আছি, কেবল কান খাড়া করে শুনতে হচ্ছে সমস্তটা। পাতার খসখসে আওয়াজ শুনে বুঝতে পারলাম রুদ্রদা পোস্টমর্টেম রিপোর্টটা উল্টে পাল্টে দেখছে। কিছুক্ষণ পর বেরিয়ে এলো রুদ্রদা। কি দেখলে পোস্টমর্টেম রিপোর্টে? পোস্টমর্টেম রিপোর্টে তেমন কিছু পেলাম না, এমনি সাধারণ খুন, ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, তবে মৃত্যুর আগে চোখগুলো ঠেলে বাইরে বেরিয়ে এসেছিল। মৃত্যুর আগে পালস রেট বেড়ে গিয়েছিল, সাংঘাতিক কিছু একটা কারণে তাদের হৃদযন্ত্র বিকল হয়ে যায়। তবে আশ্চর্যের বিষয় সেটা হলো সবার পকেট থেকে একটা করে ছবি পাওয়া গেছে। ছবিগুলো সব সূর্যাস্তের, বুক পকেটে থাকায় সেগুলো রক্তে ভিজে গিয়েছিল। আজ সেগুলো উদ্ধার করা গেছে। অসুস্থ ছেলেটির পকেট থেকে একই রকম ছবি পাওয়া গেছে, তবে সেটা সূর্যাস্তের নয়, মধ্য গগনের সূর্য। আর তোর কথাই ঠিক, সবার মাথাতেই ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, কিন্তু কি দিয়ে মারল? প্রথমে তাদের বাড়ির লোকজন ভাবছিল এটা জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, কিন্তু এই সমস্ত কিছু দেখার পর তাদের মনের ভাব বদলে গেছে। তারা কেসটাকে একটা খুনের কেস হিসেবেই দেখছে, এবং আমি তো প্রথম থেকে বলছিলাম যে এটা একটা খুনের ঘটনা, কোল্ড ব্লাডেড মার্ডার প্ল্যান। কিরে রুদ্র, তাহলে কি একবার ছেলেগুলোর বাড়ির লোকের সাথে কথা বলবি? তাদের কি বক্তব্য এই মৃত্যু সম্বন্ধে? তারাও কি
এই ঘটনাটাকে একটা ভৌতিক ঘটনা হিসেবে দেখছে। এই সময় তাদের এই ধরনের কথাগুলো মাথায় আসবার কথা নয়। এটা একটা বড় সড় ক্ষতি হয়ে গেল তাদের চিরকালের জন্য। তবু দেখি একবার কথা বলতে হবে। চল, সামনে চায়ের দোকান থেকে 1 কাপ করে চা খেতে হবে। থানা থেকে সামনে এগিয়ে এসে একটা 4 মাথার মোড়ে চায়ের দোকানের বেঞ্চে বসে আমরা 3 জনে সেখানেই কথা চলছিল আমাদের। চা খেতে খেতে রুদ্রদাকে দেখলাম বারবার পিছন ফিরে এদিক ওদিক তাকাতে। কারণ জিজ্ঞাসা করতে কিছু বলল না, তবে আমি বেশ বুঝতে পারছি কেউ একজন আমাদের আশেপাশেই আছে এবং আমাদের লক্ষ্য করে চলেছে। চায়ের দাম মিটিয়ে আমরা 3 জনে অটোতে উঠলাম। গন্তব্যের ঠিকানা বলতেই আমি বুঝতে পারলাম রুদ্রদা এখন কোথায় যেতে চলেছে। হসপিটালে সেই ছেলেটিকে চাক্ষুষ দেখতে চায় রুদ্রদা, তবে এখানেও ভেতরে যাওয়ার অনুমতি কেবল রুদ্রদারই ছিল। আমি আর অবন্তীদি দরজার বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিলাম। ছেলেটির মানসিক অবস্থার কিছুটা স্থিতি ঘটেছে চিকিৎসার দরুন। রুদ্রদা তাকে জিজ্ঞাসা করল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমার কিছু বলার থাকলে তুমি বলতে পারো। আমি পুলিশ নই, ঘটনার দিন আমি কাছেই ছিলাম, তাই পুরো বিষয়টি জানার একটি আগ্রহ রয়েছে বলতে পারো। সাথে আমার কাছে অনুমতিও আছে ঘটনাটি তদন্তের জন্য। তদন্তের কথা শুনে ছেলেটি খানিকটা উগ্র মেজাজে বলে উঠল, আমি তো বলেছি আমি কিচ্ছু জানি না। বারবার কেন বিরক্ত করছেন আমাকে? আমি তো আমার তো কিছুই মনে পড়ছে না। আমার বন্ধুরা কোথায়? আমাকে ওদের কাছে যেতে কেন দিচ্ছে না? রুদ্রদা খানিকটা নরম গলায় তাকে বলল, ঠিক আছে, তোমায় কিছু বলতে হবে না। আর তোমার বন্ধুদের অন্য হসপিটালে ট্রান্সফার করেছে, তুমি তো এখন তাদের সঙ্গে দেখা করতে পারবে না, কিন্তু তোমার বলা কোনো মেসেজ আমি কিন্তু তাদেরকে পৌঁছে দিতেই পারি। আরও 2-1টা সাধারণ কথা বলে রুদ্রদা চলে এলো। এখানে সত্যিই কিছু হবার নয়, আর মেয়ের পরিবারের কারোর সাথে কথা বলতে হবে। ছেলেটি থেকে তো কিছুই জানা গেল না। অফিসার বোস শর্ট ফিল্মে স্ক্রিপ্টটা দিতে রাজি হয়েছেন, তাতে কিছু পাই কিনা দেখি। তার আগে একবার মর্গ রুমে যেতে হবে, বডিগুলো আরেকবার দেখলে কিছু পেলেও পেতে পারি। মর্গ রুম যাওয়া হলো, তবে এবারে রুদ্রদার সাথে ভেতরে ঢুকতে পেরেছি। বরফ শীতল এই ঘরে গাটা কেমন যেন গুলিয়ে উঠল, ঠিক যেমনটা ভোর রাতে হয়েছিল। রুদ্রদা বলল এটা নাকি কাঁটা ছেঁড়া আর রক্তের গন্ধ। বডিগুলো দেখতে দেখতে হঠাৎই একটা ছেলের গলার দিকে নজর পড়ল আমাদের। সেখানে সূক্ষ্ম একটা ছড়ে যাবার দাগ। আমি রুদ্রদাকে সেটা দেখাতেই আমার পিঠ চাপড়ে দিল রুদ্রদা। তাড়াতাড়ি ফরেন্সিক ডক্টরকে ডেকে আনা হলো। সব দেখে তিনি বললেন এটা নখের আঁচড়, খুব পুরনো নয়, কোনোভাবে হয়তো চুলকাতে গিয়ে এটা ঘটে থাকতে পারে, কিন্তু যে মার্ডার স্পট থেকে যা ঘটেছে তা ঘটবার ছিল বলে কোনো নোট পাওয়া যায়। তবে সেই ঘটনার প্রত্যেকটি বিষয়কে একটু সন্দেহের চোখে দেখতেই হয়। বিকেলের দিকে আরও একবার রুদ্রদা সেই ছেলেটির সাথে কথা বলার জন্য গিয়েছিল, কিন্তু এবারও সেই একই অবস্থা তার। আমার মনে হয় একটা বড়সড় মানসিক ট্রমায় রয়েছে ছেলেটি। সব খোঁজ নিতে নিতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। বিকেলের দিকে 3টে ছেলেরই ডেড বডি পুলিশের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়। সকলের পরিবারের লোকজনের সাথে কথা বলাটা জরুরি ছিল, কিন্তু এই পরিস্থিতিতে সেটা সম্ভবপর নয়। বাড়িতে আসার আগে একটা নির্জন রাস্তা পড়ে। সাধারণত এই রাস্তাটা বেশিরভাগ ব্যবহার করি আমরা ফাঁকা থাকার দরুন, কিন্তু আজকেই যে এরকম একটা সংঘর্ষ হয়ে যাবে তাও এই কেসের জন্য সত্যিই ভাবতে পারিনি। দ্রুতগতির একটা বাইক থেকে 3টে লোক এসে আমাদের পথ আটকে দাঁড়ালো। তাদের কারোরই মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তারা যে আমাদের পথ আটকানোর জন্য দাঁড়িয়ে আছে সেটা স্পষ্ট। রুদ্রদা জিজ্ঞেস করলো, কি হয়েছে বলুন তো, আপনারা এইভাবে রাস্তায় দাঁড়িয়ে পড়লেন? সরুন, আমাদের তারা আছে। সেদিন যে কেন রুদ্রদাকে অত শান্তভাবে বিষয়টা হ্যান্ডেল করতে দেখেছিলাম সেটার রহস্য এখনো জানি না। একটা লোক এগিয়ে এসে রুদ্রদাকে বলেছিল, কি খুব টিকটিকিগিরি করার পুলক জেগেছে দেখছি, ডানা ছেটে দেবো একেবারে। কি দরকার বলুন তো আপনার ফালতু একটা কেসে নিজেকে জড়ানোর?
তার চেয়ে আরো অনেক কিছু আছে, সেগুলো দেখুন। রুদ্রদা ঠান্ডা গলায় বলেছিল, বেশ, আপনাদের কথা মনে রাখবো। তবে আমি তো টিকটিকি, কখনো দেখেছেন তাদের কথা বলতে বা অন্যের কথা শুনে কাজ করতে? আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। চলি। রাতের বেলা খাবার খাওয়া শেষে আমাদের আবার গোপন মিটিং বসল। রুদ্রদার হাতে শর্ট ফিল্মের স্ক্রিপ্ট, সেটা মনোযোগ দিয়ে পড়ছিল রুদ্রদা। সেরকম কিছু না পেয়ে সেটা নামিয়ে রাখল। রুদ্রদার মুখ দেখে বুঝলাম ও কিছু একটা সূত্র খুঁজে পেয়েছে। আমি খুলে দেখলাম, হ্যাঁ ঠিকই তাই। দৃশ্যাবলীর একদম শেষের দিকটা পড়লেই সেটা টের পাওয়া যায়। আমি অবন্তীদিকে সেটা দেখালাম। খানিক পর অবন্তীদি জিজ্ঞেস করলো, তাহলে কি কালকে ওই ছেলেগুলোর বাড়িতে গিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করবি? কিছু না কিছু তো বেরিয়ে আসবেই। আর তারপরে রাস্তার ওই লোকগুলো কে ওদের দিয়ে কাজ করাচ্ছে? দিদি, আমাদের সন্দেহই ঠিক, কেউ একজন আছে এর পেছনে। কি কারণে খুন সেটা আগে খুঁজে বের করতে হবে। আর ছবিগুলোর মানেই বা কি? দুরকম ছবি দিয়ে কি বলতে চাইলো খুনি? খুন করলো এই পর্যন্ত ঠিক আছে, তাহলে ছবিগুলো দিয়ে কিছু বলতে চায় খুনি? সূর্যাস্ত আর দুপুরে সূর্যের মধ্যে কি তফাৎ? ছবিগুলো থেকেও কারোর কাছে পৌঁছানো যাবে বলে তো মনে হয় না। সবগুলো কোলাজ করা ছবি। সূর্যাস্ত মানে সূর্যের আর তেজ নেই, এবার অন্ধকারের রাজত্ব শুরু। আর দুপুর মানে তেজ কমছে, কিন্তু ধীরে ধীরে অন্ধকার নামবে, তবে দেরি আছে। কাল ছেলেগুলো সম্বন্ধে খোঁজ নিতে হবে। কলেজের কাছাকাছি আমাদের খোঁজ চালাবো, কিন্তু এইভাবে নয়, একটু অন্যভাবে। আর তারপর ওদের বাড়িতে গিয়ে কথা বলবো, দরকার হলে মাটি খুঁড়ে হলেও বের করব। আমার কি একটা মনে পড়লো ওই রাস্তার লোকগুলোর সম্বন্ধে। আমি রুদ্রদাকে বললাম, তখনকার লোকগুলোর মধ্যে কোনো একজনকে আমরা চিনি, খুব চেনা একটা গন্ধ পেয়েছিলাম। হ্যাঁ, আমিও পেয়েছি। এখন ঘুমিয়ে পড়, অনেক রাত হলো। হঠাৎ করে সন্তানের মৃত্যু হওয়াতে প্রত্যেক বাবা মাই শোকার্ত হয়ে পড়েছিল। কিন্তু কিভাবে তাদের মৃত্যু হলো আর কেই বা তাদের এই রহস্যজনকভাবে প্রাণ কেড়ে নিল, সেটা জানাও জরুরি হয়ে পড়েছিল। তাই এই পরিস্থিতিতেও তাদের জিজ্ঞাসাবাদ করতে আমাদেরকে যেতে হয়। সর্বপ্রথম মৃত ছেলে তিনটির বাড়িতে যাওয়া হয়। সারা বাড়ি জুড়ে বিরাজ করছে নীরবতা। তাদের বাবা মায়েরা একবারে ফ্যাল ফ্যাল চোখ করে তাকিয়ে আছে আমাদের দিকে। রুদ্রদাই প্রথম কথা বলল, দেখুন প্রমথবাবু, নিখিল মারা গেছে, তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু দোষীকে আমরা শাস্তি দিতে পারি। নিখিল কথায় কথায় কি এমন কোনো কথা বলেছিল যাতে যাতে ওর কোনো শত্রু থাকতে পারে বলে আপনার মনে হয়? নিখিলের সামন্তের বাবা প্রমথ সামন্ত বললেন, দেখুন মিস্টার রুদ্র, আমরাও চাই আমাদের সন্তানের মৃত্যুর কারণ জানতে এবং দোষীকে শাস্তি দিতে, কিন্তু কিন্তু সত্যি বলতে নিখিল তার সাথে ঘটা প্রত্যেকটা ঘটনাই আমাদের সাথে শেয়ার করত। সুতরাং এমন কোনো ঘটনার কথা তো জানি না যাতে ওর কোনো শত্রু থাকতে পারে এবং সেই শত্রু ওকে খুনও করতে পারে। এমনি সাধারণত বন্ধুদের মধ্যে খুনসুটি রাগ এসব হতোই, পরে আবার মিটেও যেত। আপনি যদি অনুমতি করেন, আমরা নিখিলের ঘরটি একটু দেখতে চাই। অনেক সময় কি হয়, না বলা কথার ডায়েরি বা অন্য কোথাও লিখে রাখা বা এরকম কিছু হয়তো পেয়ে গেলাম স্টাডি টেবিল থেকে, যেটা থেকে আমরা দোষী পর্যন্ত পৌঁছাতে পারবো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন প্রমথবাবু। তার সাথে সাথে আমরা গেলাম নিখিলের ঘরে। ঘরের দুটো দেওয়ালে ছড়ানো আছে বিভিন্ন রকম ছবি, আঁকা ছবি। একটা বড় ট্রের ওপর রঙের বিভিন্ন সামগ্রী রয়েছে। তার নিচেই একটা ডায়েরি। সেটা খুলে দেখা গেল তাতে সাধারণ কিছু দিনলিপি লেখা আছে আর কিছু বন্ধু বান্ধবের ফোন নাম্বার। তার 3 জন বন্ধুর নম্বর লেখা রয়েছে দেখলাম সেখানে। রুদ্রদা কয়েকটা নাম্বার নোট করে নিল নিজের ছোট পকেট বুকে। ফিরে আসার সময় প্রমথবাবু রুদ্রদার হাতটা ধরে বললেন, মিস্টার রুদ্র, আপনি খুনের তদন্ত এগিয়ে নিয়ে যান। যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় আমায় জানাবেন। নিখিলের সম্পর্কিত আর কোনো তথ্য জানার প্রয়োজন হলে কোনো দ্বিধা না করেই চলে আসবেন। এর পরের গন্তব্য দ্বিতীয় জন, অর্থাৎ শশীকান্তের বাড়ি। তার বাড়িতেও পরিস্থিতি এক।
শশীকান্ত ছেলেটি একেবারে বাবা মায়ের বকে যাওয়া ছেলে ছিল। তারা চাইতেন ছেলে খারাপ কাজকর্ম না করে ভালোভাবে পড়াশোনা করুক। ছেলের মৃত্যুতে তারা খুশি না হলেও তেমন শোকের ছায়া দেখলাম না পরিবারে। সব কিছুই যেন নীরবে মেনে নিয়েছেন। ছেলেটির ঘর দেখেই মনে হলো সেটার থেকে বস্তি অনেক ভালো। চারদিকে ডাই করে রাখা বইপত্র, খাতা, নানান সামগ্রী অগোছালোভাবেই রেখে দেওয়া। জানা গেল অনেক ছোট বয়সে ছেলেটির মা মারা গিয়েছিল। তারপর থেকেই ছেলেটির নানান বদগুণ প্রকাশ পেতে শুরু করে। ছেলেটির বাবা বাড়িতে দেখাশোনার জন্য গভর্নেন্স রাখলেও কেউই বেশি দিন থাকতে পারেননি। আমরা পরের ছেলেটির বাড়ির দিকে রওনা হলাম। এই ছেলেটি যেন দুজন ছেলের মধ্যে ঠিক মাঝামাঝি। কিছু ক্রিয়েটিভিটিও আছে, আবার মাথায় দুর্বুদ্ধিও রয়েছে বেশ। তৃতীয় ছেলেটি ইন্দ্রজিৎ তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। শশীকান্ত আর নিখিলের একজন করে ভাই ছিল। ইন্দ্রজিতের পড়ার টেবিলে বেশ কয়েকটা ভৌতিক বই দেখতে পেলাম এবং ধারণা হলো এই ছেলেটি শুটিংয়ের গল্পটি লিখেছে। আরও কয়েকটা জিনিস নাড়াচাড়া করতে একটা রাফ খাতায় সেটাও খুঁজে পেলাম। 4 নম্বর ছেলেটি, অর্থাৎ যে ছেলেটির মানসিক বিকার ঘটেছে, তার পরিবারের সাথে কথা বলার প্রয়োজন ছিল। কিন্তু তার আগেই রুদ্রদার সাথে এমন একজনের পরিচয় ঘটল যে এই কেসের পুরো মোড়টাই ঘুরিয়ে দিল। সারাদিন ঘুরে ঘুরে আমাদের খিদেও পেয়েছিল বেশ, তাই একটা খাবার দোকান দেখে সেখানে ঢুকলাম আমরা 3 জনে। খেতে খেতে হঠাৎ একজন এসে আমাদের 4 নম্বর চেয়ারটিতে বসে পড়ে বললেন, কি রে রুদ্র, আবার কোন কেসের জন্য ঘোরাফেরা করতে হচ্ছে? হ্যাঁ? মুখ তুলে তাকিয়ে দেখি পাশে বসে আছে অনিমেষদা। গ্র্যাজুয়েশনের পরেই অনিমেষদা টেকনিশিয়ানের কাজ শিখেছিল। তারপর কলকাতার অনেক নাট্যদলের সাথে থাকত। নাটক মঞ্চস্থ হওয়ার সময় লাইট ও মাইকের সেট আপ করত। রুদ্রদা ঘটনাটা বলল। অনিমেষদা ছেলেগুলোর নাম শুনে খানিকক্ষণ কিছু একটা ভাবল, তারপর বলল, ছেলেগুলোকে আমি চিনি রুদ্র, ওদের কলেজে কিছুদিন কাজ করেছি। মাঝে মাঝে ওরা তো থিয়েটার দেখতে আসতো। 2 একবার কথাও হয়েছিল, তবে কি বিষয়ে সেটা মনে পড়ছে না। আমরা 3 জনেই অনিমেষদার দিকে তাকিয়ে রইলাম। খানিক পর অনিমেষদা বলল, মনে পড়েছে, ওরা একটা শর্ট ফিল্ম শ্যুট করবে বলেছিল। সেখানে কিরকম লাইট ক্যামেরা লাগবে সেটা জেনে নিচ্ছিল আমার থেকে। ওরা আমাকে একটা স্পটের কথা বলে আমাকে জানিয়েছিল ওখানে গিয়ে সেট আপটা করে দিয়ে আসতে, কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না। একটা সিনেমার প্রোডাকশন হাউসের সাথে কন্ট্যাক্ট হয়েছে, বেশ চাপে আছি। ওরা আমায় একটা স্পট বলেছিল, স্পটটা নাকি একটা কারখানার পার্ট। লোকজন তেমন থাকে না, ওই ঝোপজঙ্গল হয়ে আছে। সেটাকে ওরা স্পট করতে চায়। তার থেকে বড় কারণ হলো ওই স্পট দেখতে গিয়ে ওরা কিছু অদ্ভুত বিষয় টের পেয়েছিল। এই যেমন ধর, কিছু একটা জিনিস নিয়ে ওরা স্পটে ঢুকলো, কিন্তু কিছুক্ষণ পর সেটা আর খুঁজে পাচ্ছে না। দেখা যাচ্ছে ওটা গাড়িতে রয়েছে। আবার ধর, গাড়ির চাবিটা নিয়ে ওরা চলে গেল, এসে দেখছে চাবিটা আবার স্পটে ফেলে এসছে ওরা। সেই জন্যই বারণ করেছিলাম, কারণ একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে সে, যাই হোক শখের বসে। তবুও এইরকম জায়গাতে যদি কোনো অঘটন ঘটে যায়, হুট করে কাকেই বার দোষ দিবি বলতো? ছুরি দিয়ে ফল কাটতে গিয়ে দেখা যাচ্ছে অন্য কারোর বুকে বসিয়ে দিল সেটা। যেইখানে এই ধরনের কোনো কিছুর অস্তিত্ব থাকে সেইখানে এসব কাজ করা মানায় না। বাই দ্য ওয়ে, এটা আমার কার্ড, ধর। এটাতে টেলিফোন নাম্বার লেখা আছে, ঠিক আছে? একদিন সময় করে জানাস। আরে তোদের সঙ্গে তো বহুত দিন কথাবার্তা হয় না। এলাম আমি। হ্যাঁ। অনিমেষদা উঠে চলে গেল। রুদ্রদার কপালে ভাঁজটা স্পষ্ট হয়ে উঠেছে। খাওয়া সেরে যখন বাইরে বেরিয়েছি, ঠিক সেই সময় একটা কি গড়ি এসে ঠেকলো আমাদের পায়ের কাছে। একটা দলা পাকানো কাগজ, তাতে লেখা আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। একটা অটো ধরে আমরা চলে গেলাম শিবমের বাড়ির কাছে। শুনেছি আজ সকালেই শিবমের কিছুটা মানসিক স্থিতি ঘটেছে। ডাক্তারের হাত যশে সে নিজের বাবা মাকে চিনতে পারছে। তার বাবা মার এখন তার ছেলের কাছেই থাকার কথা। শিবমের বাড়ির আশেপাশে
দু একটা বাড়িতে জিজ্ঞেস করে শিবমের সম্বন্ধে খুব একটা বেশি কিছু জানা গেল না। তবে ইন্টারেস্টিং যেটা পাওয়া গেল সেটা শুনে আমরা সকলেই হতবাক হয়ে গেলাম। একটা দোকান থেকে সিগারেট কিনছিল রুদ্রদা। দোকানদারকে জিজ্ঞেস করতে তিনি বললেন, ভালো ছেলে ছিল জানেন, কিন্তু হঠাৎ করে বোনটার ওই রকম হয়ে যাওয়ার পর কেমন যেন পাল্টে গেল। বাড়ি থেকে বের হতো না, কলেজে যেত খুব অনিয়মিত, কোথাও গেলে আমার দোকানের উপর দিয়েই যেতে হবে। সব সময় যেন কেমন একটা ঘোরের মধ্যে থাকতো ছেলেটা। তবে কয়েকদিন আগে শুনলাম ওর বোনটা বেঁচে নেই। বোনকে খুব ভালোবাসত ছেলেটা, কি থেকে যে কি হয়ে গেল। শিবমের বোনের কি হয়েছিল? সে কি, আপনি ওর বন্ধু, আপনি জানেন না? অবশ্য কে যে ওর প্রকৃত বন্ধু সেটাও নিজেই জানে। নিজের বোন নয় অবশ্য, দুঃসম্পর্কের বোন। আজ থেকে বছর 4 আগে ওর বোন কলেজে ভর্তি হয়েছিল। একই কলেজে শিবমও পড়ত। শুনেছিলাম শিবমের কোন বন্ধুরাই নাকি ওর বোনকে উত্ত্যক্ত করত। তারপর তো একদিন শুনলাম মেয়েটার ফাইনাল ইয়ার পরীক্ষার আগেই কি একটা খাইয়ে দিয়েছিল। তারপর আর কিছু জানি না। বহুদিন বন্ধুদের সঙ্গে যোগাযোগও ছিল না। তারপর তো শুনলাম কয়েকদিন আগেই আবারও বন্ধুদের মান অভিমান কেটে গেছে। কদিন আগেও এসেছিল তো ওই বন্ধুগুলো আড্ডা দিতে। শিবমের ওই বোনের সম্পর্কে আর কিছু জানেন আপনি? এখন কোথায় থাকে বা কিছু? না। আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করলাম সেখানে শিবমের বাবা মার ফেরার জন্য। কিছুক্ষণ পর তারা ফিরতে রুদ্রদা তাদের সাথে কথা বলল। অবশ্য শিবমের দূর সম্পর্কের বোনের সম্বন্ধে কোনো কথা জিজ্ঞেস করেনি। শিবমের পড়ার টেবিল থেকে ডায়েরি পাওয়া গেল। সেই ডায়েরিতেই যেটা লেখা ছিল সেটা দেখে আমাদের সকলের মনটাই ভারাক্রান্ত হয়ে উঠেছিল। অনেকবার বারণ করেছিলাম ওদের, কিন্তু না, ওরা শুনলো না কোনো কথাই। দুবার একবার হলে অপরাধ ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু বারবার করলে সেটা ক্ষমার অযোগ্য। শাস্তি পেতেই হবে ওদের, ভয়ঙ্কর শাস্তি। আমি ফিসফিসিয়ে রুদ্রদাকে জিজ্ঞেস করলাম, তাহলে কি এই সমস্ত কিছু করছে? একসাথে সকলের চোখে ধুলো দেওয়া কি সম্ভবের একার পক্ষে? রুদ্রদা মুখে ইশারায় আমায় চুপ করতে বলল। কিছুক্ষণ পর সেই ডায়েরিটা নিয়ে আমরা বেরিয়ে এলাম। রুদ্রদা আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিল। যখন ফিরে এলো তখন প্রায় সন্ধ্যা হয়। রুদ্রদার হাতে ব্যান্ডেজ করা। আমাদের দুজনকে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বলল। একটু গাঢ় রঙের পোশাক পরে আমাদের রওনা হতে হলো। আমরা কিছুই বুঝতে পারছি না। গাড়িতে যাওয়ার সময় রুদ্রদাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলো তো, আর তোমার হাতেই বা ব্যান্ডেজ কেন? আমি বাড়ি ফিরছিলাম, সেই সময় একটা অ্যাটাক হয়েছিল আমার উপরে। সেই দিনের লোকগুলোই করেছিল। এখন ওরা পুলিশ কাস্টাডিতে। রহস্য সমাধান হয়ে গেছে অনেক, এবার শুধু জবনিকা পতনের সময় বাকি। কিছুক্ষণের মধ্যে গাড়িটা এসে থামলো হসপিটালে। কিছুক্ষণ থেকে লক্ষ্য করছিলাম এলাকায় পাওয়ার কাট হয়েছে। হসপিটালে খুব অল্প আলো জ্বলছে। দূরে দাঁড়িয়ে রইলাম আমরা তিনজনে। দেখতে পেলাম ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসছে শিবম। তারপর সে একটা প্রাইভেট গাড়িতে উঠল। আমি আশ্চর্য হয়ে গেলাম গাড়ির ড্রাইভিং সিটে বসা ব্যক্তিটিকে দেখে। অফিসার বোস রয়েছেন সেখানে। দ্রুত আলো অন্ধকারে বেরিয়ে গেল গাড়িটা। আমরাও চটপট গাড়িতে উঠে বসলাম। শহরের ঘিঞ্জি রাস্তা ছেড়ে গাড়িটা যখন একটু নির্জন রাস্তা ধরেছে, ঠিক সেই সময় পরপর দুবার হুইসেল দিয়ে বাঁশি বাজালো রুদ্রদা। সেই সাথে সামনে থেকে একটা গাড়ি এসে পথ আটকে দিল। মুহূর্তেই থেমে গেল অফিসার বোসের গাড়ি। সামনের গাড়ি থেকে নেমে আসা ব্যক্তিদ্বয়কে চিনতে পারলাম, শান্তনুবাবু ও সাব ইন্সপেক্টর পাল। সবকটা গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়া হলো থানায়। অফিসার বোসের গাড়ি থেকে একটি বছর 30-এর মেয়েকে নামতে দেখা গেল। রুদ্রদা শুরু করলো, শিবম, ভালোই তো বুদ্ধি খাটিয়েছিলে, কিন্তু একটা জায়গায় ভুল করে ফেলেছিলে। এই যে এইটা, তোমার নাম শিবম, তবু কেন তুমি ডি নামের এটা পড়তে বুঝতে পারিনি?
সবটা ক্লিয়ার হলো এই খানিক আগেই। আর অফিসার বোস, আপনিও অসাধারণ, শুধু আপনার পারফিউমের গন্ধ আপনাকে ধরিয়ে দিল, না হলে যে। অফিসার বোস চিৎকার করে উঠলেন, যা করেছি বেশ করেছি, ওদের শাস্তি হওয়ারই দরকার ছিল। ওরা যেটা করেছিল সেটা ক্ষমার অযোগ্য। আইন ওদের হয়তো কয়েকদিনের মেয়াদে শাস্তি দিত, কিন্তু ছাড়া পেয়ে ওরা আবারও সুযোগ খুঁজত, কিন্তু আর ওরা পারবে না। মিস্টার দীপ্তেন বোস, পুরোটা কি আপনি বলবেন? কাছে হবে বলে মেয়েটাকে একই কলেজে ভর্তি করেছিলাম। সব বেশ ভালোভাবেই চলছিল, আর কয়েকদিন কেটে গেলেই কিন্তু ওই শয়তানগুলো সেটা হতে দিল না। তার আগেই ওকে সমস্ত কলেজের সামনে অপদস্থ করলো। ল্যাবের দুর্ঘটনায় ওকে দোষী সাব্যস্ত করলো। কলেজ থেকে রাস্টিকেট হবার পর আর কোথাও ওকে অ্যাডমিশন দিল না। ওদের বিরুদ্ধে কিছু বলতে গেলেও বাকিরা বিশ্বাস করতো না। একজনের ব্রাইট ফিউচার নষ্ট করে দিল ওরা। তারপর যখন সবকিছু ঠিক করে ওকে অন্য একটা বোর্ডিং এ ভর্তি করলাম, তখনও। তারপর হঠাৎ করেই যখন শুনলাম মেয়েটা দুর্ঘটনায় মারা গেছে, তারপরেই ঠিক করি এর প্রতিশোধ নেবই। শিবমের সাথে যোগাযোগ করে সবটা জানাই, আর অনিমেষও জানত, তাই ওকে দিয়েই এই মৃত্যু যজ্ঞের সূচনা করি। ও বারণ করলেও শিবম জোর দিতে থাকে ওই স্পটেতেই শ্যুটটা করার জন্য। এরপর বাকিটা আর নিশ্চয়ই বলতে হবে না আপনাকে মিস্টার রুদ্র। কাছাকাছি একটা বেশ জোরে বাজ পড়ল। বিকেলের পর থেকেই আকাশটা গুমোট হয়েছিল। শিবম সেদিকে একবার তাকিয়েই বলতে শুরু করলো, আপনি নিশ্চয়ই দেখেছেন, স্ক্রিপ্টে লেখা ছিল একদম শেষ দৃশ্যের দিকে আমি, অর্থাৎ পুরোহিত, একজনের বুকে একটা ধারালো কিছু দিয়ে আঘাত করবে, কিন্তু সেই আঘাত করার আগেই ওর মাথায় আঘাত করি আমি। ওটা দেখেই নিখিল আর ইন্দ্রজিৎ শশীকান্তকে আঘাত করার জন্য কিছু বলার আগেই আমি আর দীপ্তেন কাকু ওদের মাথাতেও আঘাত করি, আর একেবারে শেষ করে দেওয়ার জন্য ছুরিটা ব্যবহার করি। আপনি হলে কি করতেন মিস্টার? হ্যাঁ? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রুদ্রদা। তারপর অফিসার বোসের হাতে তার গাড়ির চাবিটা তুলে দিয়ে বলল, এরপর আপনি কি চান? দীপ্তেন বাবুর হয়ে কথার উত্তর দিয়ে দিল শিবম। হাসতে হাসতে সে বলল, এটা একটা অলৌকিক ঘটনা মিস্টার রুদ্র। শুটিং চলাকালীন ভুলবশত 3 জন বন্ধুকে খুন করেছে শিবম। তাদের স্পট নির্বাচনে ভুল হয়ে গিয়েছিল। স্পটটি একটি ভৌতিক স্থান। শিবম মল্লিকও মানসিক বিকারগ্রস্ত। এরপরেই দেখলাম সে আগের মতো বলছে, আমি 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 কাউকে চিনি না। আমি 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 কাউকে চিনি না। না 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 না, আমাকে আমাকে মারবেন না। আমায় মারবেন না। এই, আমার কেউ কাছে আসবেন না। আমার কাছে আসবেন না কেউ। রুদ্রদা বলল, আমি সম্পূর্ণ চোখের বদলে চোখ এই নীতিতে বিশ্বাস করি না ঠিকই, কিন্তু এতে যে দোষীকে সমূলে নির্মূল করা যায় এটা স্বীকার করতেই হয়। চলনি, আসুন শান্তনুবাবু, আমাদের ফিরতে হবে, অনেক রাত হলো। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক রূপম সান্ধকার কলমে মৃত্যু বিভীষিকা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।